মাইন্ড করে না। এই রাস্তাটা যখন আমি গেলাম যে আমার মানুষে হসপিটালে নিয়ে যাওয়ার আগে আগে মারা যায়, রাস্তা এত খারাপ। এখানে 75-50 কিলোমিটার যাইতে আপনার 4 ঘন্টা 5 ঘন্টার সময় লাগে। তখন আমি ভাবলাম যে এটার অপশন তো কিছু নেই, কোনো মিনিস্টার তো কোনো কিছু পাই না, ভাঙা গাড়ি দিয়ে দৌড়ে এই এত খারাপ রাস্তা 1 ঘন্টার মধ্যে 10 কিলোমিটার বেশি যাওয়া হয়ে যায় না, কত ছোট গাড়ি তো আটকে যায়। যার জন্য আমি একটা পিআইএল ফাইল করলাম, পিআইএল 15/2018 ফাইল করছি। ওখান থেকে আমি লড়াই করতে 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 তারপরে ফার্স্টে আপনার স্যাংশন করলো মেদিপাড়া টু তোমার কি পর্যন্ত, নিদানপুর টু খোকেমারি 9 কিলোমিটার। এইখানে 9 কিলোমিটারে আমার করছে আমার এক্স এমএলএ রহিবুল ইসমোহতারাম মমিনিন 6 জন কন্ট্রাক্টর এঙ্গেজ করছে। তো ওটা কি করব, ওটা 6 জনে ভাগ করে বসে খাইতে অল্প স্বল্প খালি লেপি দেওয়ার মতো করছে, 1 মাস পরে আসি দিয়ে খারাপ হয়ে গেছে। তো আমি ইঞ্জিনিয়ারকে এখানে রাখাইলাম, ন্যাশনাল হাইওয়ে ইনচার্জ যেটা আছে গার বলছে, তো চিফ ইঞ্জিনিয়ার কলম বলে এটা যে কি করছেন এটা আবার রিপিট আপনার স্যাংশন করতে লাগবে। আর এই অবজেকশনটা আমি যদিও মাঝে মাঝে ফটো টটো নিয়ে যায় ওখানে দেই, তো ওরা ফটোর মধ্যে যদিও বিশ্বাস করে এটা হতে পারে, কিন্তু যখন একবার আসি রাস্তার কন্ডিশন দেখে গেছে, পূর্বদিতে আসছিল চিফ জাস্টিস ও মেঘালয় হাইকোর্টে, আসার পরে দেখে এটা দেখিয়ে ও বলছে না, হোয়াট আই এম সেইং বিফোর দিস কোর্ট ইজ অ্যাবসলুটলি কারেক্ট। তখন সব ইঞ্জিনিয়ারকে ডাক দিল যে যতগুলা এই রাস্তাটা তোমার মেদিপাড়া টু গারোবাদা এটার পুরা স্যাংশন করতে লাগবে। আরো এইটার থাকে এই রাস্তা থেকে যতগুলো সাব ডিভিশন লিঙ্ক আছে এই রাস্তাগুলো গভর্নমেন্টকে ডাইরেকশন দিল এগুলো সব আপনার করতে লাগবে। তারপরে কি করলো, যত কি আছে রিপিট আবার স্যাংশন হয়ে গেল। এগুলা রাস্তা আগে বানাছিল, ফির রিপিট আবার স্যাংশন হয়ে গেল। স্যাংশন অর্ডার গেলে নিয়ে যা আপনার হাইকোর্টে জমা দিল। এখন তোমার নিদানপুর থাকি এইটা তারপর ওইদিকে রিপেয়ারিং করতে লাগবে, তখন রিপেয়ারিং হলো। তার আগে আমি একটা কমপ্লেন দিলাম যে যদিও এখন রিপেয়ারিং করতে টাইম লাগবে, বলে না লেবেলিং করতেছে ফর রিপেয়ারিং ওয়ার্ক, এটা টাইম লাগবে। তারপরে পুরো স্যাংশন করার পরে নিদানপুর টু খোকেমারি স্যাংশনের লেটার আপনার হাইকোর্টে জমা দিছে। তারপরে খোকেমারি টু তোমার ফুলবাড়ি এটা আর একটা 10 কিলোমিটার। এখান থেকে আবার রাজাবেলা স্যাংশন হয়ে গেছে, আবার রাজাবেলা থেকে গারোবাদা স্যাংশন। হয়তো আপনারা জানেন, কোন বছর চিফ মিনিস্টারও তারপরে দেখছি এগুলার কথা ফ্লাশ করছে মিডিয়াতে। তো যাই হোক, এই কথাগুলো তো আসলে আপনি যে কথাগুলো বললেন এটা আসলে সমাজের জন্য খুব উন্নতিজনক, এবং এই ধরনের মানুষ সমাজে না থাকলে কিন্তু সমাজের একটা ক্ষতি হয়ে যায়। তো তারপরে আমি আরেকটা কথা এখানে বলবো যে আসলে যেহেতু আপনি ডিস্ট্রিক্ট কাউন্সিলের বা যে এমডিসি ক্যান্ডিডেট হতে যাচ্ছেন না, বা এমডিসি স্বপ্ন, তো আসলে আমাদের এখানে যে সাধারণ মানুষগুলো আছে সেই সাধারণ মানুষগুলোকে তারা আসলে ইলেকশন বুঝছে না নাই, মানে যে এমডিসি ইলেকশন বা এমএলএ ইলেকশন বা আপনার সাথে ইতিমধ্যে কত মানুষ আছে আর কি আপনার একটা ভাবনা মতে। না দেখেন, এইটা আমার সঙ্গে থাকার জন্য ইতিমধ্যে আর কি আপনি আজকে ক্লিয়ার করলেন যে আপনি ইলেকশনতে আসছেন আর কি। না, এখন আপনি ডিক্লেয়ার করে দেন, কারণ আমার অলরেডি লেট হয়ে গেছে। যখন আমি শিলংয়ে আছি 2-3 জন এমএলএ আমার গারো মিনিস্টার গেলা এমএলএ 2-3 জন ফোন করছে তুমি ইলেকশনত আসা কথা, কারণ আমি অলরেডি ওদেরকে বলে রাখছি যে আমি এমডিসি আসবো। আপনার মানে আপনি যেরকম এনপিপি পার্টির টিকিটে অ্যাপ্লাই করেছেন, তো আসলে এনপিপি পার্টির টিকিট পালে আসবেন না, এনপিপি পার্টির টিকিট না পালে ওইটা না। এখানে আমার দুইটা কথা আছে। পার্টির টিকিট এটা হলো ওয়ান ম্যাটার। আমি চাইতেছি যে পার্টির টিকিটটা আমার ফার্স্ট লাগে পাবলিকের টিকিট। আমি ফিল্ডে যাবো, দেখলাম যে মেজরিটি পাবলিকে আমাকে চাইতেছে বা আমাকে চয়েস করতেছে। আমি যতদিন খালি অল্প স্বল্প কালকে বা অন্য জায়গাতে অল্প কি হয়েছে, পাবলিক অনেক মানুষ আমাকে ডাকছে তুমি আসো, আমি 1 সপ্তাহ অ্যাসেসমেন্ট করে দেখবো, দেখলাম যে পাবলিকে আমাকে চাইতেছে, আমি শিওরলি আসবো।
শিওরলি আসলে পার্টির কথা নাই, এনপিপি টিকিট হয়তো অন্য কেউ দিতেও পারে, যেহেতু 6 জন ক্যান্ডিডেট আছে। আমার জহরুল, আমি শুনছি কিবা একটা ইনসিডেন্ট হয়েছে, তো এখন দেখে ও সাইলেন্ট। আমার ফজিবর সাহেব দেখা পাইলাম, তো ওকে বললাম যে পার্টি টিকিট পারলে আসবো, না হলে নাই। তো ওদের ইন্টারেস্ট মানে পার্টিকুলার ইন্টারেস্ট আর পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত, খালি টিকিট পালে আসবো, না হলে আসবো না। তো এলা মহিবুলক আমি এলো দেখি নাই, ওর বড় ভাইকে দেখা পাইছি। ওই কইছে ভাই এ তো পার্টি টিকিট পালে হবো। আমি বললাম ভাই আমি তো এমডিসি আসবার লাগছি। বলো ভাই আমার তো অসুবিধা আছে। বলে কি অসুবিধা কোন? বলে আমার ভাই দাঁড়াইছে, কেন মহিবুল। বলে ঠিকই আছে, যেহেতু এনপিপির মানুষ যদি টিকিট পায়, আমি তো এনপিপির যতগুলো ক্যান্ডিডেট আমি আছে, আমিও এনপিপি করতেছি। এখন সিলেকশনটা কোন মানুষটা হলে অ্যাপ্রোপ্রিয়েট হবে পাবলিকে চায়। তো আপনার জানা মতে, যে কারণ আপনি আপনি একজন খুব অভিজ্ঞ মানুষ এবং অ্যাডভোকেট মানুষ, এই যে এনপিপির যে এতগুলো মানে নেতা বাহির হয়েছে আর কি, হ্যাঁ। মানে সবার একটা আশা আমরা টিকিট পাবো, আমি হ্যাঁ। টিকিট পাবো, আমি খেল করছি। তো লাস্ট অবধি দেখা যাবে যে টিকিট কিন্তু একটাই, একজনে পাবে। একজন তো যখন টিকিটটা একজনে পাবে, এই যে তারপরে এই মানুষগুলোর কোনো এফেক্ট পড়বে না, নাই যে আসলে তারা কোনো হয়তো কেউ আছে বা ভাববে যে আমি টিকিট পাচ্ছি বা না পাচ্ছি, আমি দাঁড়াবো, হ্যাঁ। আমি নির্দলীয় হলেও দাঁড়াবো, হ্যাঁ। আমি নাইবা নির্দলীয় হয়ে দাঁড়াবো না, আমি অন্য কাউকে যা ভালো একটা সাপোর্ট দেবো। তো এইভাবে যদি কোনো নেতাগুলো এইভাবে ভাবনা চিন্তা করে, তাহলে এনপিপি পার্টির লস হবে না লাভ হবে এইবার ইলেকশনে? না দেখেন, এইটা আমি ভাবি যে এনপিপি পার্টির প্রফিট হবে। এই জন্যে এখন 6 জনে ঘুরতেছে, 6 জনে মানুষে এনপিপির জন্য গুণ গাইতেছে, আমি এনপিপি টিকিট নিয়ে আসবো, আমাকে ভোট দিবেন। ফার্স্ট দেন প্রিন্সিপাল পয়েন্ট হলো আমরা চাই এনপিপি গভর্নমেন্ট আসুক। যতগুলো আছি আমরা 6 জন, 6 জনের মধ্যে সবাই চাইতে যে এনপিপির এমডিসি আসবে। আবার ওই একজনের জন্য ফাইট করব যে আমার এনপিপি ভাইয়ের দিকে, কারণ আমরা কারো এগেনস্টে না। এই দিক দিয়ে গেলে লাভ হবে, এই দিক দিয়ে গেলে লাভ হবে। যদি দেখেন, আর এটা এফেক্ট হতেও পারে, যারা দেখেন যারা অরিজিনাল এনপিপি ওরা জেনারেলি যাবে না এগেনস্টে। আর কতগুলা দেখেন এনপিপি জোন করছে যে এখানে জোন করলে কিছু প্রফিট পাবো, আমার এনপিপি লোকাল এমএলএ আছে, কতগুলো প্রফিট পাবো। কারণ মানুষের মাইন্ডের কথা আজকাল আমি জানি, ওরকম ম্যাক্সিমামে থাকে। যখন পর্যন্ত প্রফিট পায় নাই তখন দেখবেন আপনার ভক্ত মানুষ যেই একটা কি হয়ে গেল দেখলেন আপনার এগেনস্টে চলে যায়। এরকম পরিস্থিতিও হতেও পারে, কিন্তু আমার জানা হিসাবে হলো এখানে 6 জনের ভিতরে 1-2 জন হয়তো হতে পারে, তার বেশি হবে না। তো আমি লাস্ট আরেকটা কথা বলবো, আসলে ইতিমধ্যে যেটা আমাদের এখানে প্লেন বেল্টের বা আমরা যে মাইনরিটি, যে মাইনরিটির এখানে একটা নেতা হয় বা এমডিসি হয়, তো এই মাইনরিটিদের আসলে কি কি বর্তমান অসুবিধা দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থেকে, বা সেগুলো কি ভবিষ্যতে সমাধান হওয়ার সম্ভাবনা আছে না নাই, বা আপনার ভাবনা মতে? না, ওটা পয়েন্টে আমি এটার পরে আর আমি ইংলিশ দিয়ে বলতেছি, ওটা পয়েন্টে আমি যাবো। যেমন ডিস্ট্রিক্ট অঞ্চলে দেখেন এনজিও গিলে করতেছে নন ট্রাইবাল 6 শিডিউল এরিয়া, 6 শিডিউল এরিয়া only for tribal people, যেগুলা মাইনরিটি ট্রাইবাল পিপুল আছে ওদের জন্য 6 শিডিউল এরিয়া এখানে ইন্ট্রোডিউস করছে। নিকোলস রয় মেঘালয় থাকে, এগুলা আগে 6 শিডিউল এরিয়ার হওয়ার আগে এই মানুষগুলা এখানে, আমার গারো ভাইয়ের লিডার গুলো 2-1 জন এঙ্গেজ আসিল, ক্যাপ্টেন সাংমাই আসিল, ওগুলার মধ্যে আসাম গভর্নমেন্টের টাইমে এরা ফাইট করে 6 শিডিউল এরিয়াটা নিয়ে আসছে। ওটা আমি অল্প পরে যেতেছি ওটা। এখানে প্রবলেম, এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলে দেখেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলটা হলো গ্রাসরুট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন।
গার্হলসে ডিপেন্ড করে আছে তার লাভলিহুড গুলা। ট্রেডিং লাইসেন্স লাগে, লাগে প্রফেশনাল ট্যাক্স দিতে লাগে, প্রাইভেটকে বিজনেস টিজনেস হিলে যাওয়া কিসে যাওয়া, এগুলা সব ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডারে। কারণ এখানে গভর্নমেন্ট ল্যান্ড নাই। মেঘালয় গভর্নমেন্টের আছে ল্যান্ড, খালি ইউরোপিয়ান ওয়ার্ক। ব্রিটিশের টাইমে ব্রিটিশ গুলা একটা ওখানে লিংডো আসিল, লিংডো রাজা আসিল, খারখঙ্গের রাজা আসিল, ওদের কাছ থেকে এক টুকরা জমি কিনছে, ওইটাই হলো গভর্নমেন্ট ল্যান্ড মেঘালয়ের ভিতরে, আর কোনো জায়গায় নাই। আর যেগুলো অফিস দিয়ে আমরা কিনে নিছে ওগুলা। আর ওর বাইরে মেঘালয় গভর্নমেন্টের পার্সোনাল ল্যান্ড নাই। যেমন এখানে আসামে অল ল্যান্ড আর বিলং টু স্টেট গভর্নমেন্ট, এখানে অল ল্যান্ড ইজ বিলং টু ট্রাইবাল পিপল, শিক্ষিত। যেমন ওখানে লিংডো আছে, শ্যাম আছে, ওদের আন্ডার। আমার এখানে হলো নোকমা, লস্কর, তারপরে আসলো ডিস্ট্রিক্ট কাউন্সিল। ওই ম্যাটারটা আমি একটু পরে বলবো। এখানে হলো কি, এখানে আমি মানুষের ভিউ নিয়ে নিছি। কতগুলা মানুষ কয় বলে আইনাল উকিল, এখানে তো আইনাল উকিল বলি সবাই জানে, মামাক চিনুক না চিনুক আইনাল উকিল বলি জানে। তো আইনাল উকিল তো এটা থাকে না, ও কেমন করে ভোট দেয়, ওই জিনিসটা আমি ক্লিয়ার করি যে এখন আমি পার্মানেন্টলি সেটেল এটাই। কারণ আমার ঘর বাড়ি সবসময় তালা মারা থাকে, এখানেও আছে, আর ইয়ে তো আছে, এগুলো সব সারা বছর তালা মারাই থাকে, লোক নাই। সোশ্যাল ওয়ার্ক আমি কন্টিনিউয়াসলি পাবলিকের জন্য, আমার মাইনরিটি কমিউনিটির জন্য, আমি কই না যে মুসলিমের জন্য। আমার যতদূর ক্যাপাসিটি আছে, যত পারি যে আমার প্রোটেকশন দেওয়া, আমার রাইট ভায়োলেট করলে তার জন্য ফাইটিং করা, পাই না পাই পরের কথা, ফাইটিং করা, ওটা আমি কন্টিনিউয়াসলি করে যাব। তো এখানে কিছু নেতার আপনি যেভাবে কথাগুলো বললেন, এগুলো দিয়ে আসলে মানুষ সাহস পাবে, উৎসাহিত পাবে, বা মানুষ ভয় খাবে না। কিন্তু কিছু নেতারা আছে, তারা এই ধরনের কথা বলে, আমরা অন্য একজনের দেশে আছি, আমরা অন্য একজনের রাজ্য আছি, আমাদেরকে যদি কেউ অন্যায় করে আমরা প্রতিবাদ করতে পারবো না, যদি যে সাধারণ পাবলিককে বুঝ দেয়। তো আপনি এটার বিষয়ে কি বলবেন? আমি এটাকে কোনো কাক্য ধরে বলছি না, এরকম বহুত নেতা আছে, তারা এইভাবে বলেও মানুষের কাছ থেকে ভোট নেয়। আর কিছু মানুষ আছে, তারা বুঝে যে এটা হয়, ভয় পেয়ে এই ধরনের কথা বলে। তো এটা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে, একজন উকিল মানুষ, আপনার অধিকার জানা আছে, এবং আমাদের মেঘালয়ের বিষয়েও জানা আছে, প্লাস আমাদের মানব জাতির যে একটা ক্ষমতা সেটাও জানা আছে। তো এই কথাটার ভিত্তিতে আপনি কি বলতে চান যে এই কথাগুলো আসলে একটা নেতা হয়ে সাধারণ মানুষকে বলাটা ভালো না নয়? না দেখেন, যাকে আপনি নেতা বলেন, আমি তো তাকে আমি নেতা বলি না। নেতা মানে হয়েছে কি পাবলিকের দরদি, নেতা মানে হয়েছে যে ওদেরকে প্রোটেকশন কেমন করে দেওয়া লাগবে, ওদের কি অসুবিধা হয়েছে। আমি বলি না যে ওদের চাউল ডাউল কিনে দিতে লাগবে, ওই প্রোটেকশন না, এজ এ কমিউনিটির প্রোটেকশনটা দিতে লাগবে। যে এটা নেতা বলে, ও তো নেতা না, ও ফালতু লাগবে। আমি বলি না এটা ওয়ার্ডিংটা খারাপ, they are not fit for a নেতা বা লিডার, they are not fit। উমার কোনো নলেজে নাই, যার নলেজ নাই, এখন আমার নলেজ নাই, আমি একটা কথা বললাম, আপনি যে আরেকজন বললেন, এটা তো এফেক্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, রং সাইডে চলে যাবে। এখানে দেখেন, মেঘালয় ইজ এ পার্ট অফ ইন্ডিয়া, হয় না? It is run by the Constitution of India. State government also framing some rule. According to that, state government is running. How that person can say that আমরা অন্য একটা দেশে আছি, এই দেশের মধ্যে আমার কোনো রাইট নাই, এটা টোটালি ভুল জিনিস বলতেছে। হয়তো ওর ইগনোরেন্স অলসো এ ক্রাইম। আমি নিজে জানি নিজেই জানি না যে আমি কোথায় আছি, ওই মানুষটা যদি কয়, তো ওটা তো ভুল পথে যাবে, এটা টোটালি রং। আরো একটা উদাহরণ আছে, যেরকম আসামে এভিকশন করলো, সেই ইভিকশনের উদাহরণটাও এইদিকে দেয়।
দিয়ে তারা ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে যে আমাদের আম, এটা অ্যাকচুয়ালি বলছে কিছু মানুষ যে আমাদের মেঘালয় সরকার ভালো, আমাদের মেঘালয় সরকার এই ধরনের আসামের সরকার আসামের সিএম এর মতন করছে না। তো এই ধরনের একটা সেই আসামের একটা টপিকটা দিয়ে এখানে রাজনৈতিক একটা লাভ উঠাতে চাচ্ছে কিছু নেতা। হ্যাঁ, কিন্তু আসলে এই লাভটা উঠানোটা এটা আমাদের সমাজের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে। এটা সমাজের জন্য অকল্যাণ। এই জন্য অকল্যাণ হতেছে, ওখানে কোন বেসিসতে কাক ইভিকশন করছে হ্যাঁ, সেটা একটা আলাদা issue। ওটা টোটালি একটা আলাদা ইস্যু। এখন একজনের জমিতে আপনি জবরদস্তি আছে, আর যদি আমার রাইট নাই, আপনার যদি কাগজ থাকে, আমি যত ট্রাই করি আপনাকে ওখান থেকে আউট করতে পারবো না। হুম, আইন তো মানতেই হবে। হুম, যদিও বিজেপি গভর্নমেন্ট আমি দেখি আইন গিলা কত গেলে ভায়োলেট করে, ওরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট মানুষ আসলে ওই ভায়োলেটটা আবার ঠিক করা যায়, কারণ ওখানে একটা আইন আছে, এর বাইরে কেউ নাই। আইনের অধীনে চিফ মিনিস্টারও আছে, যেমন লোক আয়ুক্ত এখানে আছে, চিফ মিনিস্টার গভর্নরও নাই, ওখানে খাটে না গভর্নরের কেস, খাটে। এখানে যখন কতগুলো করপশন, যত ভিডিও আছিল এখানে, লোক আয়ুক্ত নট এ অটোনোমাস বডি, এটা ইন্ডিপেন্ডেন্স বডি বাট স্পন্সর বাই দ্য স্টেট গভর্নমেন্ট। কারণ দেখেন, স্টেট গভর্নমেন্টে হয়েছে, স্টেট গভর্নমেন্টে তার চেয়ারপারসন সিলেক্ট করছে, মেম্বার সিলেক্ট করছে, ওবিসি স্টাফ সিলেক্ট করছে, যে কোনখানে করপশন হয়। কারণ যদিও পাওয়ার থাকে, দে আর নমিনেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওদেরকে 5 বছরের জন্য দেয়। যদি গভর্নমেন্টের এগেনস্টে কোনো কিছু একটু স্ট্রংলি নেই, আমার হয়তো পজিশন না থাকতেও পারে, কিন্তু ওখানে ভালো লোকও আছে। ওটা চায় না যে যেটা লিগেলি হয়, কতগুলো চেয়ারপারসন, যেটা লিগেল হয় আইনে যেটা হয়, গভর্নমেন্ট লাইক অর ডিসলাইক, ওটা ওর লুক আউট না, ওটা ওদের লুক আউট না। যার জন্য এখানে যেগুলো বলতেছে ইভিকশন, ইভিকশন ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। ওটা রেফারেন্স আসি মেঘালয়ের মধ্যে দিবে যে আপনাকে এখানে টাকা দিয়ে দিবে, কি দিবে, এটা সব বগার জিনিস। এখন দেখেন, যে কোনো কমিউনিটি, গারো হোক, মুসলিম হোক, রাভা হোক, কোচ হোক, সবাই যেগুলা শিক্ষিত বা জানাশোনা, একটা সেফগার্ডে থাকুক, হয়তো সেম পলিসি আপনার আমার গারো ভাইয়েরাও করতেছে, ওরা অবজেকশন করবে। কোন একটা কাজই হলে ওরা সলিউশন আছে, কিন্তু সলিউশনটা কোন হিসাবে যাবে ওই প্রসিডিউরটা আমার জানা নাই, যার জন্য এগুলা বেশি গন্ডগোল করতেছে আমার হিসেবে। পাবলিকে বা অন্য লিডারে কি কয় না কয় ওটা আমি জানি না, কারণ ইলেকশন আসলে দোষ বাহির করবেই অপোজিশন। যার জন্য আমি ভাবছি যে আমি এতদিন এখানে আসলাম, এখন ওই জন্য আমি ভাবতেছি যে আমি এমডিসি ইলেকশনে আসলে পাবলিকের সঙ্গে আমার একটা লিঙ্ক থাকবে। কোয়েশ্চেন হতেছে কিসের জন্য, আমি যত মারাত্মক হই না কেন, কতগুলো আমার সাপোর্ট থাকতে লাগে, যে এই মানুষের যেটা করছে ওটা কারেক্ট হয়। আমরা মিলাদ পড়াই, মিলাদ পড়াইলে গিয়ে মৌলবি পড়ে, তার সঙ্গে আমরা গান না করলে মৌলবি একলাই করলে ওটা দেখবেন কত মজা লাগবে। ওই জন্য বলতেছি যে আমি এখানে এমডিসি আসলে পাবলিকের সঙ্গে লিঙ্ক হবে, এদের কি অসুবিধা, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যেগুলা আপনার পাবলিকের অসুবিধা করে পলিটিশিয়ানে করে। কারণ এটা আমি কভার চাই না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখতেছি, ওর সাপোর্টারের জন্য সবকিছু দিবে, ওদের আর অন্য মানুষের জন্য হবে না।
তার আগে হয়তো অপোজিশন থাকবে, এটা ন্যাচারাল। এটার মতলব না যত মানুষ আছে, 30,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, 1 লাখ হোক, সব হোক, নিজের মানুষগুলি ধরে নিতে লাগবে। ভোটের কিন্তু বাস্তবে দেখা যায় এটা হয় না। বাস্তবে এখানে আমি দেখতেছি এরা ওটা করে না, পার্টিকুলার চুজ করি করে। একটা এক্সাম্পল দেয়, একজন আসিল যে লোকাল এমএলএ এর বুড়া মানুষ, ওকে রিজার্ভ কি করছে, ও পুলিশ কেস দেয়, পুলিশও কেস নেয় না। তো আমি গেলাম যে আপনি কেস কিসের জন্য নেবেন না, whether you will accept the FIR or not, yes or no, you tell me. যদিও অ্যাকসেপ্ট করছে, পাসত করতে পারে না, বলে ইউ গিভ মি 3 days টাইম, আই উইল প্লেস ইউ সামওয়্যার এলস। আমি এমন জায়গাতে এমন একটা কাম করছি, ও তো ভয় হয়ে গেছে, আসিয়ে যে এফআইআর দিছে তার আসে হাত ধরছে, ভাই এটা মুখ মাফ করে দে, তুই কেসটা উইথড্র করে দে, নাহলে আমার চাকরি শেষ হয়ে যাবে। ওই জন্যে আল্লাহ দুনিয়ার মধ্যে যত বেমার দিছে অত মেডিসিনও দিছে, কিন্তু আমরা মেডিসিনটা জানি না কোন মেডিসিন কোন জায়গায় খায়। আমার রং মেডিসিন খায়, আমার বেমার ভালো হয় না, এইটা প্রবলেম হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পারলেন আপনারা যে হাজারিকা ভাই তিনি যে কথাগুলো বললেন, সেটা আসলে আমাদের সমাজে কিন্তু এই ধরনের কথা বলা মানুষ কম, এই ধরনের কথা জানা মানুষ কম। এবং এখানে যে নেতা বহুত আছে, নেতা আছে, সেই নেতাগুলো বহুত নেতা মানুষদেরকে ভয় দেখিয়ে, অন্য কিছু লোভ দেখিয়ে, 1 টাকার 2 টাকার চাউলের লোভ দেখিয়ে আপনাদের কাছে ভোট নেয়। আর আমরা সবাই জানি আপনারা এই জায়গাতে এই মানুষটাকে, তবে একটা জিনিস আপনাদেরকে মনে করতে হবে, যে জায়গায় পাবলিক ভালো কিছু সংগ্রহ করতে চায় বা করে বা বোঝে, সেই জায়গাতেই কিন্তু ভালো নেতা তৈরি হয় গড়ে। আর যদি আমাদের মাইন্ড আগের মতো চলে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই ধরনের নেতাকে বা এই যে এই ধরনের কথা, এই ধরনের যে তিনি সমাজের বিষয় বললেন, একটা রাজনৈতিক নেতা হলে পার্টিতে থাকলে কি করতে লাগবে, অপোজিশনে হলে কি হতে লাগবে, এবং যে ধরনের কাজগুলো করা হয় আমাদের সমাজে, সেগুলো আপনারা সবাই দেখে আছেন এবং বুঝে আছেন। তো যাই হোক, এখানে আগান্ত আপকামিং এমডিসি ইলেকশনের বিষয় কিন্তু আমাদের আয়নাল হাজারিকা ভাই বা অ্যাডভোকেট আয়নাল হাজারিকা ভাই তিনি আসলে যে কথাগুলো বলেছেন আমাদের সমাজের জন্য কিন্তু খুবই মহত্বপূর্ণ কথা। এবং তিনি যে এখন থেকে এই চিপিনাঙ্গে থাকবে এবং তিনি সমাজ সেবক হিসাবে তিনি কাজ করতে চায়, এবং যাতে আপনারা তাকে সহযোগ করেন, যার জন্য কিন্তু আজকে আমাদের এই মিডিয়ার জরিয়তে আপনাদেরকে জানানি দিচ্ছে। এবং হয়তো আরো কিছু বলতে চাই, আমরা শর্টকাটে বলা শেষ করব। তো লাস্টলি আপনি কি বলতে চান আগান্ত এমডিসি ইলেকশনের জন্য পাবলিকদেরকে, আপনি লাস্ট কি বলে দিতে চান? পাবলিকেরকে অনুরোধ করি যে আপনারা 2 টাকা বা 5, তো আপনাদেরকে এমন একটা মানুষ চয়েস করতে লাগবে যেটা নিউট্রাল মানুষ, যেটা জাস্টিসের উপরে বেশি বিশ্বাস করে, আর মিসার ওখানে আমরা ডিলিট করে দেয়, কোনো পাত্তা দেয় না, ওরকম একটা মানুষ আপনাদেরকে সিলেক্ট করে নিতে লাগবে। এই জন্য চাইতেছি আপনাদের সেবা দেন। আপনারা যদি ভাবেন আমি একটা হাইকোর্টের অ্যাডভোকেট, হয়তো গভর্নমেন্ট অ্যাডভোকেটও আমি যখন তাই মেঘালয় হাইকোর্ট হয়েছে তখন থাকি আছি, আগে কেউ জানে না। এখানে আমার স্যালারি কত দিবে, যদি ওই হিসাবে লাভের হিসাবে যাই, এখানে আমার লস। কিন্তু আমি ওটা চাই না। 40-45 বছর আমি বাইরে থাকলাম, এখানে ভোলারবিটা হাই স্কুলে মেট্রিক পাস করার পরে, এখানে যখন আমি মেট্রিক পাস করে একটা পোস্ট খালি হয়েছিল এমই স্কুলে, ইন্টারভিউতে আমি ফার্স্ট হয়েছি। আমার ইকোনমিক কন্ডিশন বহুত খারাপ, সবাই জানে নেই, লোকাল মানুষ। ওই চাকরিটা আমাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিছে। তখন রাত্রে আমি কান্দে, তারপরে আমি একটা প্রমিস করছি যদি মানুষ ওই জায়গাতে ঘুরিয়ে আসবো, না হলে আমি আসবো না। তো ইনশাআল্লাহ আপনাদের এটা আমার একটা আশীর্বাদ হয়ে গেছে।
পোস্টটা না দেওয়াতে, যার জন্য আমি আজ এই পজিশনে আছি। আর একটা কথা বলি, এসপি হোক ডিসি হোক যে বান্দাই হোক, আমি স্যান্ডেল পিন্দি যাই না কেন, যে কোনো মানুষ যাই না, আমার সামনে ইলিগেল করলে ওকে আমি সারি দেব না, যদি আইনের বাইরে যায়, যে হোক, এসপি হোক ডিসি হোক অফিসার হোক। ইনশাল্লাহ ওটা আমার হিম্মত আছে। আজ পর্যন্ত মেঘালয়ের মধ্যে কোনো জায়গার মধ্যে আজ পর্যন্ত কেউ আমাকে ঠেকাতে পারে নাই, কারণ আমরা পাশুন ঠেলিয়ে হাইকোর্টে গেছি। তো ওগুলা ব্যথা আমরা জানি, যার জন্য যখন আমরা নিজেই জানি, তখন যে ওই রং করতেছে না রাইট করতেছে, আমার ওই জন্য মানুষ বহু মানুষে একটু খারাপ করে, আর বদমাস গেলে তো আমার বলতে আসতে চায় না, আমার সাথে মিশতে চায় না, কারণ ওর ওখানে করলে ও ধরা পড়বে। যার জন্য আমি বলতে চাই, আপনারা এমন একটা কি করেন, আপনারা যদি সহায় সুবিধা করেন, তাহলে আমি আমার তরফ থেকে বলতেছি, আমার যত ক্যাপাসিটি আছে, আমি বাইরে তো আপনার ঘর বানিয়ে দেবো, আবার এটা বিল্ডিং বানিয়ে দেবো, কিন্তু পাবলিকের যদি, জেনারেল পাবলিকের যদি কেউ অসুবিধা করে, আমি এত সহজে ছাড়ি দেব না। যদি আইনের ভিতরে হয় ওটা আলাদা জিনিস হতেছে, যদি আইনের বাইরে যায় তাহলে আমি ছাড়ি দেব না। এখন আর একটা আমি এখানে ইংলিশ দিয়ে এখন বলতে চাই, 6 শিডিউল এরিয়ার বিষয় নিয়ে, ডিস্ট্রিক্ট অঞ্চলের বিষয় নিয়ে। তো I am requesting my Garo brother and sisters and my elders that 6 schedule area is meant for the tribal, but in 6 schedule area there is no word that in the tribal block or the 6 schedule area, if any non-tribal is residing therein before creation of the 6th schedule, they can be drive out from there or not. That means 6th schedule area when come into existence, those people residing therein, they are also treated that the 14 April 52, 14 April come into existence. Before that, in in Assam. So 6th schedule area, for some previous leaders, they are trying that this tribal people must be protected from the literate by high quality community. They should be protected. So that is the main motto. When in 1952 Garo Hill District Council come into existence, for what basis? What is the basis? During that relevant period of time, Garo Hills is under Assam. That time only 2 districts are here, Garo Hills, Khashi and Jaintia Hills. So 6th schedule area, why the central government passed this 6th schedule area by amendment of the constitution for protection of the tribal area, for their protection of their culture or literary. They are in all sides, they are very weak during Assam period, Assam time, because it is a part of the Assam only. During that time, these tribal people, Garo, Khashi and Jantia, 6 and 7%, so they need a protection from the forward class.
so to say non-tribal. They are during that time they are more forward, more clever than so they require some protection. Now question is that it all my Garo brothers and sisters, six schedule area whether it is required at the present moment or not. When six schedule area is come into existence, you all the tribal people are 1972. The tribal people here is 85%. When 85% are tribal peoples, not only Garo, Khasi and Jaintia, Raba, Kos, Hajong. So now question is coming, who require protection, minority or majority? When our tribal brothers or sisters are minority, they are protected by the 62. They are protected. Now they are majority. So according to me, now protection should be given to the minority in Meghalaya when it come into existence. After that, not before that. Whether district council existence is necessary or not. What is the function of the district council? Give the protection of the descent. Now this it become a tribal state. State is more powerful than district council. District council is an autonomous body having a limited power for legislation, for tax collection, then some other fee. Those who are in the tribal area, forest, this, that, all these things are small things are there. 4 5 years back, they are taking the monopoly tax for the rubber plantation. I have filed a case against the district council. You cannot collect the rubber plantation. Rubber plantation is under the central government. The state government cannot frame any law from that. So it has been win. So from the rubber, they are not collecting any fee now. So now this district council here is whether it is really required for protection of the tribal, where the tribal people is 85%, who is required? You think over it. And of many of my brothers and sisters, so as to say organization, they are opposing the in the sixth schedule area, in the tribal area, non-tribal cannot become a MDC. There are many are objecting sixth schedule area. Sixth schedule area, it is okay. Sixth schedule area, when it is required, they have given you. Whether sixth schedule area is required now, because it is a tribal state. State is a more powerful than this one. They are the non-tribal. Now they have to think about it at the time of creation of the district council, 14 April 1952, has got a right. So since 1952, non-tribal MDC before first the CM, Chief Executive Member is Captain Williamson Sangma, and he has nominated some non-tribal as the MDC. So it is coming since 1952. So now all my NGOs, so-called NGOs, they have to go not the recent time since 1952. In 1952, non-tribal MDC was nominated to the district council. Since it is coming till date, so in that circumstances,
they have to go the history of the district council. They are simply telling Sikh schedule area in Khashi Hills it is not there. Why in the Garo Hills non-tribal MDC are there? That is the most vital question. Why? Are other district council there is no non-tribal? Why Garo Hills? They have got every right to raise the question. I am accepted it. But what is the reality? In the Khashi Hills and the Jointia Hills, where is the non-tribal villages are there? No. Non-tribal is there in the Shillong. Other area there is no village, non-tribal villages. Whole Khashi Hills and the Jointia Hills. So how the MDC will come from the European ward? European ward is not under the district council. How they can select the our area, Plainville area is under district council. European ward is not under district council. It is under state government. So that miscalculation or by misunderstanding to reality, we should go to the reality, then making a objection. So it is acceptable. I request further to my tribal brother and sisters, you think over it, whether there is a necessity of district council or not, because you are protected by the state government. All the law, any law framed by the state government and the district council, so which one existed? Similar matter, then the state government law will prevail over it. So what district council making the rule, it will become invalid. So I request, because we want coexistence between tribal, particularly Asik brother and sisters, because non-tribal in the plain belt area, they are depending on hilly area, because any business this and that, singly they cannot exist it. Here should be cooperated. But one more thing I realize, because many people from Assam are settling in Meghalaya, that is their fear. We give the assurance that these people and those who are existing here since British time, these people required to be protected by the district council as well as by the state government. In case of service matters, 15% for non-tribal. Whether in the 15%, it should be protected. You are getting 80%, we have no objection for it. But we are getting 15%. Out of 50% also they are making that in order of merit. Tribal are securing more mark than the non-tribal. So what is the protection of the minority? There is no protection at all. So because we have legally, constitutionally, we have to fight for it, and misunderstanding by the state government or some other so-called NGOs, it should be dispelled with full mutual understanding between the communities and all. Thank you to all. তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, আসলে আপনারা ভিডিওটা সবাই বেশি শেয়ার করবেন, কারণ আমাদের অ্যাডভোকেট আইনাল হক হাজারিকা ভাই যিনি কথাগুলো বললেন, এটা আসলে সবাইকে বুঝে নেওয়া দরকার, এবং লিগেলি কিন্তু সেই কথাগুলো বলা হয়েছে। আর আপনারা লিগেল ভাবে বোঝার জন্য সবাই চেষ্টা করবেন, কাক্য আঘাত করার জন্য নয় এবং কাক্য ডুবিয়ে রাখার জন্য নয়। যেটা জেনুইন বা লিগেলি কথা, সেই কথাগুলো বলা হচ্ছে। এবং আমাদের ভালো কথা শোনার কিন্তু সববারে একটা ভালো জ্ঞান থাকা দরকার বা ভালো সময় দেওয়া দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যেটা মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।